শীতের দুপুর, জানালার ধারে বসে চা খাচ্ছিলাম। কাপের ধোঁয়া উঁচু হতে হতে হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেল। ফোনটা বিপ করে উঠল একবার। তেমন কিছুই মনে করিনি। ভাবলাম হয়তো কোনো অফারের এসএমএস বা অনলাইন অর্ডারের আপডেট। কিন্তু ফোন হাতে নিয়ে দেখি বুকের ভেতরটা যেন জমে গেল। তুমি কেমন আছো, আরিফ? প্রথমে বিশ্বাস হয়নি। 1 বছর, পুরো একটা বছর কেটে গেছে আমাদের ডিভোর্স হয়ে। কোনো খোঁজ নেই, যোগাযোগ নেই। এমনকি শেষ সময়ের কথাগুলোও ছিল বিষাক্ত, অপমানে ভরা। অথচ আজ এই হঠাৎ এসএমএস! আমি ফোনটা নামিয়ে রাখলাম টেবিলের উপর। চোখের সামনে ধোঁয়া উঠছে কাপের ভেতর থেকে, আর মনের ভেতর উঠছে পুরোনো দিনের স্মৃতির ধোঁয়াশা। আরিফ আমার স্বামী ছিল সে। 3 বছরের সংসার না, আগে তারও আগে 4 বছরের প্রেম। প্রথম সেদিন, যেদিন কলেজে ফেস্টিভ্যালে দেখা, সে সাদা পাঞ্জাবি পরা ছেলেটা এখনো চোখে ভাসে। কতটা সহজে সে হাসতো, আর সে হাসি হয়েছিল আমার দুর্বলতা। প্রেমের দিনগুলো ছিল ছায়া ঘেরা। তার আঙুলে হাত রেখে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। সে বলতো, তুমি পাশে থাকলে আমি সব পারবো। আমি বিশ্বাস করতাম, ভরসা করতাম। পরিবারের অমত, সমাজের বাঁকা চোখ উপেক্ষা করে আমরা বিয়ে করেছিলাম। তখন মনে হয়েছিল ভালোবাসা থাকলে সব কিছু জয় করা যায়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারলাম ভালোবাসা আর বাস্তব জীবন এক নয়। আরিফ বদলে গেল ধীরে ধীরে। কথায় কথায় রাগ, ছোট ছোট বিষয়ে সন্দেহ। কেমন যেন এক অস্থির ক্লান্ত মানুষ হয়ে উঠল সে। আমি চেষ্টা করতাম বুঝতে, মানিয়ে নিতে, কিন্তু ও যেন নিজেকেই আর চিনতে পারছিল না। কাজের চাপ, পারিবারিক টানাপোড়েন আর নিজের ভেতরের এক অদ্ভুত ক্ষোভ ওকে কুরে কুরে খাচ্ছিল। আমার উপর সেই রাগ, সেই দুঃখ, সেই হতাশা ঝরে পড়তো প্রতিদিন। অনেক রাত কেঁদে কেটেছে। আরিফের পাশে শুয়ে থেকেও নিজেকে একা মনে হতো। তারপর একদিন ভীষণ ঝগড়া হলো। আমার মুখের দিকে তাকিয়ে সে বলেছিল, তোমার মুখটাই এখন সহ্য হয় না। সেদিন আমি বুঝেছিলাম এটা আর আমার ভালোবাসার মানুষটা নেই। এই মানুষটা কেবল একটা ছায়া, যার ভেতর ভালোবাসা নেই, কৃতজ্ঞতা নেই, শ্রদ্ধা নেই। ডিভোর্সটা আমি চেয়েছিলাম না, কিন্তু আমি চাইনি নিজেকে আর হারাতে। শেষমেশ সব বন্ধ হয়ে গেল এক টুকরো কাগজে সই দিয়ে। তারপর 1 বছর। প্রথমে মনে হতো মরে যাচ্ছি। একটা সম্পর্কের শেষ মানে নিজের অস্তিত্ব হারানো। রাতের পর রাত নির্ঘুম কাটতো। আয়নায় নিজের দিকে তাকাতে সাহস পেতাম না। আমি নিজেকে দোষ দিতাম, নিজেকে অপরাধী ভাবতাম। তারপর ধীরে ধীরে নিজেকে গড়তে শুরু করলাম। ছোট্ট একটা স্কুলে চাকরি পেলাম। বাচ্চাদের পড়াতে পড়াতে নতুন জীবন খুঁজে পেলাম। পুরনো বন্ধুদের ফোন ধরতে শিখলাম আবার। রান্নাঘরে মায়ের রেসিপি দিয়ে চিংড়ি মালাইকারি বানিয়ে ফেললাম একদিন। আর আজ, যখন ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক, তখন এই এসএমএস, তুমি কেমন আছো? এই 4টা শব্দ কেমন যেন হৃদয়কে গেঁথে গেল। সে কেন লিখলো এই কথা? ক্ষমা চায়, ফিরে আসতে চায়, নাকি শুধুই জানতে চায় আমি মরেছি কি বেঁচে আছি? কিছুক্ষণ চুপ করে থেকে ফোনটা হাতে নিলাম। রিপ্লাই দেবো কি না ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি ঠিক আছি, তুমিও? লিখলাম, পাঠালাম না, আবার মুছে দিলাম। তখন হঠাৎ মনে হলো, কেন এই দ্বিধা? আমি তো এখন অনেকটা ভালো আছি। নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের চায়ে চুমুক দিতে দিতে নিজের মতো করে বাঁচছি। তাহলে কেন তার একটা এসএমএস আমাকে এভাবে এলোমেলো করে দিচ্ছে? কারণ ভালোবাসা একদিনে শেষ হয় না। 3 বছরের বিয়ে, তার আগের প্রেম, সব কিছু কেবল স্মৃতি নয়, অভিজ্ঞতা। এই মানুষটার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার ভেতর রয়ে গেছে। সুখের মতো কষ্টও জায়গা করে নিয়েছে আমার হৃদয়ে। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। আইফের আরেকটি এসএমএস। আমি জানি আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ খুব মনে পড়ছে তোমাকে। জানি আমার কোনো অধিকার নেই জানার, তবু জানতে ইচ্ছে করছে তুমি ঠিক আছো তো। এবার চোখে কোনা ভিজে গেল। সে ক্ষমা চাইছে না, শুধু অনুশোচনায় ভুগছে। মনে হলো উত্তর দেওয়া দরকার। না, তার জন্য নয়, নিজের জন্য। কেন আমি আর সে আগের আমি নই, যে চুপচাপ সব সহ্য করত। আমি আজ নিজের জন্যে, নিজের সঙ্গে সৎ। আমি উত্তর দিলাম, আমি এখন অনেকটা ভালো আছি আরিফ। তোমার কষ্টের জন্য আমি দুঃখিত, কিন্তু আমি নিজেকে আবার ভালোবাসতে শিখেছি। আশা করি তুমিও নিজের ভুল থেকে শিখেছো। ভালো থেকো।
পাঠিয়ে দিলাম। হাত কাঁপছিল কিন্তু বুকটা হালকা লাগলো। খুব সম্ভব এটাই আমাদের শেষ কথা। এটাই হতে পারে একটা দরজা চিরতরে বন্ধ করার মতো শেষ ছোঁয়া। আমি জানি এই গল্পের কোনো সিনেম্যাটিক রিইউনিয়ন নেই নেই সব ঠিক হয়ে যাবে রকমের প্রত্যাবর্তন। এই গল্পটা বাস্তব, যেখানে মানুষ ভুল করে, হারায়, কাঁদে, আবার নতুন করে নিজেকে গড়ে তোলে। আর আমি এই গল্পের নায়িকা, যাকে কেউ আর ভালোবাসুক বা না বাসুক, সে নিজেকে ভালোবাসে। আপনার যদি গল্পে কিছু সংযোজন বা পরিবর্তন চান, জানতে পারেন।